ইতালি প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ এবং বাংলাদেশ দূতাবাস রোমের সেবা প্রার্থীগণ সকলকে আসসালামু আলাইকুম এবং রমজান মুবারক। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের দূতাবাসের যে কনসুলার সেবা, সেই সেবা কার্যক্রমের প্রশ্ন উত্তর এবং জিজ্ঞাসা পর্বের আজকে দ্বিতীয় পর্ব। আপনাদের সকলকে এই পর্বে স্বাগত জানাচ্ছি। আমি উপস্থিত আছি আসিফ আনাম সিদ্দিকী, প্রথম সচিব শ্রম কল্যাণ, এবং আমার সাথে উপস্থিত আছেন আমার সহকর্মী জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রথম সচিব পাসপোর্ট এবং ভিসা উইং। আমি আপনাদের আমাদের যে সার্কুলারটি ছিল, বিজ্ঞপ্তিটি ছিল, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা অনেকেই অনেক সাড়া দিয়েছেন। আমরা আপনাদের প্রশ্ন উত্তর জিজ্ঞাসাগুলোর উত্তর দেব। সেই সাথে একটু বলে রাখি, আমরা আজকে এই প্রশ্ন উত্তর এবং জিজ্ঞাসার পাশাপাশি আরেকটি বিষয় আলোকপাত করব। সেটা হলো দূতাবাসের নাম ব্যবহার করে বিভিন্ন সময়ে আমরা কিছু দেখেছি যে প্রতারণা কার্যক্রম চলছে এবং প্রবাসী অনেকের কাছ থেকে টাকা পয়সা আপনার বিকাশের মাধ্যমে বা অন্য কোনো ফিনান্সিয়াল মাধ্যমে চাওয়া হয়েছে। তো এই বিষয়ে আপনাদের করণীয় কি, বা দূতাবাস এই বিষয়ে আমরা আপনাদের কাছ থেকে যে তথ্যগুলো জেনেছি সেই বিষয়ে কিছু আলোচনা করব। এটা আমাদের জিজ্ঞাসা পর্বের শেষে আমি আলোচনা করব। তো আমি প্রথমেই আপনারা যারা কমেন্ট করেছেন, মন্তব্য করেছেন, কিছু মন্তব্যের আমি উত্তর দিচ্ছি ধারাবাহিকতা রেখে আর কি। তো প্রথমে যেটা জানাতে চাচ্ছি যে জনাব খুরশেদুল আলম, আপনি ডেথ সার্টিফিকেটের বিষয়ে জানতে চেয়েছেন যে আপনি আপনার মায়ের যে ডেথ সার্টিফিকেটটি আছে সেটি ইংলিশ থেকে ইতালিয়ানে করতে চান, কিভাবে করবেন, দূতাবাসে এটা করে দিবে কিনা একদিনের মধ্যে। যে একদিনের মধ্যে আপনি যদি সকালে আবেদনটি জমা দেন, আমরা একদিনেই আপনার এই ডেথ সার্টিফিকেটটি আপনি পাবেন। তবে আপনাকে যেটা নিয়ে আসতে হবে সেটা হলো আপনার মাতা যিনি বাংলাদেশে যদি মৃত্যুবরণ করে থাকেন, তাহলে বাংলাদেশ থেকে অনলাইনে আপনাকে মৃত্যু নিবন্ধন করতে হবে। সেই মৃত্যু নিবন্ধনের যে অনলাইন কপিটি, সেটার একটি প্রিন্ট কপি আপনি সাথে করে নিয়ে আসবেন। অবশ্যই দূতাবাসে আমাদের একটি সার্টিফিকেট অ্যাপয়েন্টমেন্ট নেবেন অনলাইনে, সেটি সহ আপনি দূতাবাসে আসলে আপনি এটার ট্রান্সলেশন অর্থাৎ ইতালিয়ান ট্রান্সলেশন গ্রহণ করতে পারবেন দূতাবাস থেকে। পরবর্তীতে জনাব মোহাম্মদ জাফর শিকদার, আপনি জানিয়েছেন যে আপনার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের যে কার্ডটি আপনি করেছেন দূতাবাস থেকে, সেখানে আপনার জন্মস্থান ভুল এসেছে, আপনি কিভাবে সংশোধন করবেন। যে এটি সংশোধন করার প্রক্রিয়াটি হলো যে আপনি মাননীয় রাষ্ট্রদূত স্যার বরাবর আপনি একটি সাদা কাগজে একটি আবেদন করতে পারেন যে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার জন্ম তারিখটি এত, ভুলক্রমে ওয়েজ আর্নার্স কার্ডে ভুল এসেছে, তা আপনি এটি সংশোধন করতে চান বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করবেন। সেই সাথে আপনি আপনার পাসপোর্টের কপি এবং আপনার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের যে কার্ডটি হয়েছে সেই কার্ডের একটি কপি আমাদের কাছে পাঠাবেন। আপনি এটি সরাসরি দূতাবাসে এসে জমা দিতে পারেন, অথবা আপনি আমাদের ইমেল অ্যাড্রেসে আপনার দরখাস্ত এবং এই ডকুমেন্টগুলি অ্যাটাচমেন্ট আকারে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি আমি আপনাকে বলে রাখছি। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো welfare.rome@gmail.com। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে গেলেও আপনি ইমেল অ্যাড্রেসটি পাবেন। পরবর্তীতে জনাব হাবিবুর রহমান, উনি জানতে চেয়েছেন যে উনি বাচ্চার বার্থ রেজিস্ট্রেশনের জন্য ফর্ম পূরণ করছিলেন, কিন্তু সেখানে পিতার বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার পর রেকর্ড 0 বার্থ রেকর্ড ফাউন্ড আসছে। আচ্ছা, এটি যে সমস্যাটি আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে পিতার যে বার্থ রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনটি অনলাইনে যদি না করা হয়ে থাকে, তাহলে সেই নম্বরটি দিলে আপনার এই ধরনের 0 বার্থ রেকর্ড ফাউন্ড আসবে। তো যেটা করতে হবে যে ছোট বাচ্চাদের জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে অবশ্যই পিতামাতার জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কিনা এটা চেক করে নিতে হবে। তো পিতার যে জন্ম নিবন্ধন সেটি অনলাইনে যদি না থেকে থাকে, আপনার নিজস্ব যে জেলা, উপজেলা বা পৌরসভা, ইউনিয়ন পরিষদে আপনি যোগাযোগ করে আপনার জন্ম নিবন্ধনটি আগে অনলাইনে সম্পন্ন করুন। তারপর আপনি যদি ফর্ম পূরণ করেন আপনার বাচ্চার ক্ষেত্রে, সেক্ষেত্রে আর এই ধরনের প্রবলেম হবে না। পরবর্তীতে জনাব অনিক বাদশাহ, আপনি আপনার এনআইডি নম্বরের একটি নম্বর দিয়েছেন এবং এটি ডিজিটাল কপিটি দূতাবাসে এসেছে কিনা জানতে চেয়েছেন। আমরা দূতাবাসের আমাদের ডাটাবেস থেকে চেক করেছি, আপনার এনআইডি কপিটি এখনো দূতাবাসে এসে পৌঁছেনি। আপনাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে এবং আমাদের কাছে কপিটি আসার সাথে সাথেই আমরা আবার ফেসবুকে এটা আপলোড করে, লিস্ট আকারে আপলোড করে আপনাকে জানিয়ে দেব।
জনাব আমানুল্লাহ, আপনি ট্রাভেল পাসের বিষয়ে জানতে চেয়েছেন। ইলেকট্রনিক সৌজন্য নাই, কিন্তু ট্রাভেল পাস নিতে পারবে কিনা? জি, ট্রাভেল পাস নেওয়ার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হলো কারো যদি বাংলাদেশি পাসপোর্ট থাকে এবং সেটিতে যদি মেয়াদ থাকে তাহলে আপনার জন্য ট্রাভেল পাস প্রযোজ্য নয়। আর আপনার যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই ট্রাভেল পাস নিতে হবে। ট্রাভেল পাসের জন্য সেক্ষেত্রে আপনি দূতাবাসে এসে আবেদন করবেন। আর যদি আপনার পাসপোর্ট না থাকে, হারিয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই পাসপোর্টের ফটোকপি এবং পাসপোর্ট হারিয়ে যাওয়ার ক্ষেত্রে ইতালির যে কোনো একটি কোস্তুরা থেকে আপনি দেনুনসা অর্থাৎ লস রিপোর্ট করে আপনি দূতাবাসে আসবেন। আপনি কেন বাংলাদেশে চলে যেতে চাচ্ছেন বিষয়টি আমাদের একজন কর্মকর্তার সামনে আপনি বিষয়টি আপনার যে দাবি সেটি আপনি জানাবেন, ব্যাখ্যা করবেন। আপনার সবকিছু শোনার পরে যদি মনে হয় যে হ্যাঁ আপনার যাওয়াটা জরুরি বা ট্রাভেল পাস পাওয়ার আপনি যোগ্য, আপনাকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা হবে। সেক্ষেত্রে আমরা আপনাকে একটা ফর্ম দিব, ফর্মটি পূরণ করে আপনি দূতাবাসে সাবমিট করবেন। এক্ষেত্রে আমরা 5টি ওয়ার্কিং ডে নিয়ে থাকি। 5 ওয়ার্কিং ডে পরে আপনি দূতাবাস থেকে আপনার ট্রাভেল পাস গ্রহণ করে নিয়ে যেতে পারবেন। তো আমি এই পর্যায়ে একটু বিরতি দিচ্ছি। আমাদের পাসপোর্টের প্রথম সচিব যিনি উপস্থিত রয়েছেন, আমার সহকর্মী, উনি এই পর্যায়ে পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে আপনাদের প্রশ্ন উত্তরের উত্তর দিবেন। ধন্যবাদ। ধন্যবাদ আসিফ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আবারও আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি প্রথম সচিব, পাসপোর্ট ভিসা নিয়ে কাজ করি বাংলাদেশ দূতাবাস রোমে। তো আপনাদের যে প্রশ্নগুলো আমরা পেয়েছি আমাদের ফেসবুক পোস্টের কমেন্ট আকারে, সেখান থেকে আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। আর কিছু উত্তর আমি একবার যেটা দেওয়া হয়ে যাবে একই রকমের উত্তর দ্বিতীয়বার আমি বলবো না, সেটা কি আপনারা ওই উত্তর থেকেই নিজের জবাবটা পেয়ে যাবেন। শেখ খান মাসুদ উনি জানতে চেয়েছেন, ওনার ইআইডি নম্বরটি উনি দিয়েছেন 17597। উনি জানতে চেয়েছেন যে তার লোকাল রিওয়ার্ড দেখাচ্ছে, ই পাসপোর্ট আবেদনের স্ট্যাটাস হচ্ছে লোকাল রিওয়ার্ড, এবং তিনি উল্লেখ করেছেন যে তার অঘোষিত একটা পাসপোর্ট ছিল এবং সেই অঘোষিত পাসপোর্টের তথ্য অঙ্গীকারনামা এবং জিডির কপি জমা দিয়ে এসছে, কিন্তু ফাইলটা তিনি এখনো দেখতে পাচ্ছেন না অনলাইনে। তো এই লোকাল রিওয়ার্কের বিষয় আমি একবারে বলে দিচ্ছি। একই রকমের প্রশ্ন আরো অনেকজনের আছে। রিসিভড ফ্রম সেন্ট্রাল, যেটা আমরা সেন্ট্রাল মডিউল থেকে, অর্থাৎ আমরা যখন প্রসেস করে আবেদনটা পাঠাই হেডকোয়ার্টার্সে, তখন সেন্ট্রাল মডিউল থেকে আমাদের কাছে ফেরত আসে। সেটা আপনারা অনলাইনে স্ট্যাটাস চেক করলে দেখবেন রিসিভ ফ্রম সেন্ট্রাল। আর সেটা যখন আমরা রিসিভ করি সেটা হয় হচ্ছে লোকাল রিওয়ার্ক। তো কি কি কারণে লোকাল রিওয়ার্ক হয় আমি বলি। প্রথমত হচ্ছে আপনারা জানেন অনেকে আবিস সমস্যা যদি থাকে, অটোমেটেড বায়োমেট্রিক ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ যাদের মাল্টিপল অ্যাক্টিভ পাসপোর্ট আছে। বর্তমানে আমার বা আপনার যে পাসপোর্টটা আপনি ব্যবহার করছেন, ই পাসপোর্ট সিস্টেম খুঁজে পেয়েছে যে আপনার পৃথক নাম বা পৃথক বয়সে আরও একটি পাসপোর্ট আগে রয়ে গেছে সিস্টেমে, এখনো সেটা অ্যাক্টিভ। তখন বর্তমান পাসপোর্টে যে ফিঙ্গারপ্রিন্ট আপনি দিয়েছেন এটার সঙ্গে ওই যে পূর্বে যে ফিঙ্গারপ্রিন্টটা সিস্টেমে রয়ে গেছে সেটাকে ম্যাচ করে আবিস বলে, অর্থাৎ আপনার মাল্টিপল অ্যাক্টিভ পাসপোর্ট রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার ওই অঘোষিত বা গোপন করা যে পাসপোর্টটা যেটা পূর্বের আপনার রয়ে গেছে, সেটাকে বাতিল করার জন্যই মূলত আপনি অঙ্গীকারনামা এবং সেই পাসপোর্টটা যদি আপনার হাতে না থাকে সেই জন্য তার জিডির কপি আমাদের কাছে জমা দেন। এরপরে পুরো কাজটা হচ্ছে ম্যানুয়াল, আর সিস্টেমে সেটা থাকে না। ম্যানুয়াল বলতে ওই অঙ্গীকারনামা এবং জিডির কপি পাওয়ার পরে আমরা পুরো বিষয়টা বর্ণনা করে হেডকোয়ার্টার্সে চিঠি পাঠাই, চিঠি টাইপ করে প্রিন্ট করে ইমেইল আকারে ঢাকায় পাঠাই। এরপরে ঢাকার হেড অফিস থেকে একটা পুলিশ তদন্তের জন্য আবার পাঠানো হয় লোকাল এসবি অফিসে, স্পেশাল ব্রাঞ্চের কাছে। পুলিশ তদন্ত হয়, পুলিশ তদন্ত যদি পজিটিভ হয় তাহলে সেই তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে হেডকোয়ার্টার্স আবার একটা চিঠি ইস্যু করে প্রত্যেকটা আবেদনকারীর জন্য পৃথক পৃথক। ওই চিঠি আমরা যখন আমাদের অফিসিয়াল চ্যানেলে ইমেইলে পাই, সেই চিঠিটা আপলোড করে আবারও আমরা সেই আবেদনটা সাবমিট করি। এই হচ্ছে মাঝখানের পুরো প্রক্রিয়াটা হচ্ছে ম্যানুয়ালি হয়। এই জন্য আপনারা ওই লোকাল রিওয়ার্ডেই আপনার আবেদনটা আপনি দেখতে পান, সেটা হয়তো কয়েক সপ্তাহ বা কয়েক মাস। এবং যেহেতু এটা ম্যানুয়ালি নিষ্পত্তি হয়, এটার জন্য পুলিশ ভেরিফিকেশন লাগে বাংলাদেশে, যে আপনার আগের পূর্বের তথ্য ঠিক না বর্তমান তথ্য ঠিক, এটা যাচাই করার জন্য। ফলে এতে দীর্ঘ সময় লাগে। যেগুলো আমাদের রেগুলার আবেদন এগুলো খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যায় 1-1.5 মাসের মধ্যে, কিন্তু যেগুলো হচ্ছে আবিস সমস্যা মাল্টিপল অ্যাক্টিভ পাসপোর্টের জন্য,
এগুলোতে অনেক দীর্ঘ সময় লাগে। তো শেখ খান মাসুদ, আপনার জন্য বলতে চাই যে আপনার জন্য আপনি যে জিডির কপি এবং অঘোষিত পাসপোর্টের জন্য যে অঙ্গীকারনামা সেটা আমাদেরকে দিয়েছেন, ওর ভিত্তিতে অলরেডি আমরা ঢাকায় চিঠি পাঠিয়েছি। আপনার এসবি তদন্ত হবে আপনার এলাকায়, আপনি বাংলাদেশে কাইন্ডলি যোগাযোগ করবেন। যখন আপনার এসবি রিপোর্ট পজিটিভ হয়ে ওই চিঠিটা আমাদের কাছে আসবে হেডকোয়ার্টার্স থেকে, তারপর ওই চিঠির ভিত্তিতে আমরা আপনার আবেদনটা আবার পুনরায় সাবমিট করব। তার আগ পর্যন্ত আপনি সিস্টেমে লোকাল রিওয়ার্ডটি দেখবেন। তো আমি এটা ডিটেইল বললাম কারণ একই ধরনের প্রশ্ন অনেকের আছে, আশা করি জবাবটা পেয়ে গেছেন। এরপরে মাহতাব হোসেন নামে একজন লিখেছেন, উনি ইআইডি নম্বর দেননি, এই জন্য আমরা অনলাইনে চেক করতে পারিনি। উনিও লোকাল রিওয়ার্ড, ওনার সমস্যা। তো লোকাল রিওয়ার্ড এই মাল্টিপল অ্যাক্টিভ পাসপোর্ট বা আবিস সমস্যার কারণে হতে পারে, এছাড়াও হতে পারে যেমন আপনি যখন আবেদনটা করেছেন অনলাইনে, দেখা গেল যে অনলাইনে আবেদনটা ভুল হয়েছে, মানে সাপোর্টিং ডকুমেন্টসের সঙ্গে আবেদনের মিল নেই, অথবা আবেদন ঠিক আছে কিন্তু আবেদনের সঙ্গে যে সাপোর্টিং ডকুমেন্টস দাখিল হয়েছে কোনো একটা আবেদনের কোনো একটা ডকুমেন্টসের ঘাটতি আছে, অথবা ওই সাপোর্টিং ডকুমেন্টসের ত্রুটি আছে, তখনও লোকাল রিওয়ার্ড হতে পারে। সো এই আবেদনগুলো নিষ্পত্তি করতেও রেগুলার আবেদনের চেয়ে একটু বেশি সময় লাগে। তাছাড়া অনেক সময় দেখা যায় যে পার্মানেন্ট অ্যাড্রেস ব্যবহার করেছেন, অথবা কেউ যদি পার্মানেন্ট অ্যাড্রেস পূরণ করতে ভুল করেন আবেদনের ক্ষেত্রে, সেগুলো যেহেতু অ্যাড্রেসটা ভুল, ঢাকা থেকে সেই আবেদনটা ফেরত আসে এবং সেটা আমরা রিসিভ করলে সেটা লোকাল রিওয়ার্ডে দেখায়। তো মিস্টার মাহতাব, আপনার যে কোনো একটা প্রবলেম হতে পারে আবিস অথবা কোনো ডকুমেন্টসের ঘাটতির কারণে, অথবা পার্মানেন্ট অ্যাড্রেসের ভুলের কারণে। তো যদি আপনি প্রপার ডকুমেন্টস দিয়ে গিয়ে থাকেন, আশা রাখি এটা নিষ্পত্তি হয়ে যাবে। ইসমাইল খলিফা নামে একজন জানতে চেয়েছেন যে তার ছোট ভাইয়ের পাসপোর্ট সংশোধন করতে চান। তার সৌজন্যর সঙ্গে বয়সের কম বেশ আছে পাসপোর্টের সঙ্গে 2 বছর। এখন তিনি কিভাবে পাসপোর্ট করবেন? অবশ্যই করতে পারবেন, ছোট ভাই আপনার পাসপোর্ট করতে পারবে। সেক্ষেত্রে পাসপোর্টটা সংশোধন করতে চাইলে, অর্থাৎ পাসপোর্টে যদি বয়স সংশোধন করতে চান, তাহলে আগে সংশোধিত এনআইডি অথবা সংশোধিত জন্ম নিবন্ধন থাকতে হবে। আপনার ছোট ভাইয়ের বয়স যেহেতু 17-র কম আপনি উল্লেখ করেছেন, তার মানে ধরে নিচ্ছে তার এনআইডি নেই, তার জন্ম নিবন্ধন আছে। তো জন্ম নিবন্ধনে উনি সংশোধন করে যদি তার ইটালিয়ান পাসপোর্টের মতো করেন, জন্ম তারিখ, ওই সংশোধিত জন্ম নিবন্ধন দিয়ে তিনি ই পাসপোর্ট আবেদন করতে পারবেন। আর 17 বছরের ছোট ভাইকে সঙ্গে করে আপনি নিয়ে আসতে পারেন, এর জন্য আলাদা কোনো ডকুমেন্টস আপনার লাগবে না যে আপনি ভাই। উনি জাস্ট আমাদের দূতাবাসে উপস্থিত থাকবেন, সঙ্গে আপনি তাকে নিয়ে আসতে পারলেন দূতাবাসে, এতটুকু, আলাদা কোনো ডকুমেন্টস লাগবে না। তারপর একজন জানতে চেয়েছেন আলাউদ্দিন মাতুব্বর, তার পিতার নামে ভুল আছে, তার পাসপোর্টে আছে তার নাম মাতুব্বর, বাট পাসপোর্টে বাবার নাম, পিতার নামে মাতুব্বর শব্দটাতে ভুল আছে। এখন তিনি কিভাবে সংশোধন করবেন? আপনার যদি এনআইডি থেকে থাকে, জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি নামে যেটা পরিচিত সকলের কাছে, সেই এনআইডিতে যদি আপনার বাবার নাম সঠিক থাকে, মানে আপনার এনআইডিতে যদি আপনার বাবার নাম মাতুব্বর সঠিক থাকে, তাহলে সেই এনআইডির ভিত্তিতে আপনি পাসপোর্ট সংশোধন করতে পারেন। আর আপনার যদি এনআইডি না থাকে, তাহলে আপনি আগে আপনার যে জন্ম নিবন্ধনটা আছে ওইটা সংশোধন করে আপনার জন্ম নিবন্ধনে আপনার বাবার নাম, পিতার নাম মাতুব্বর সেটা সঠিক করেন। ধরে নিচ্ছি আপনার বাবার নাম হচ্ছে আব্দুল জব্বার মাতুব্বর, তাহলে ওই মাতুব্বর শব্দটা আপনার এনআইডিতে অথবা আপনার জন্ম নিবন্ধনে আগে ঠিক করেন, তারপরে সংশোধিত এনআইডি বা সংশোধিত জন্ম নিবন্ধনের ভিত্তিতে আপনি আপনার পাসপোর্ট কারেকশন করতে পারেন। আরেকজন মায়ের সংশোধনের বিষয়ে জানতে চেয়েছেন, মায়ের নাম, একই বিষয় তাদের জন্য প্রযোজ্য। আরেকজন জানতে চেয়েছেন আফিস সমস্যা, অটোমেটেড ফিঙ্গারপ্রিন্ট ইনফরমেশন সিস্টেম। আগে যেটা বর্ণনা করলাম আবিস, এটা হচ্ছে ই পাসপোর্টের ক্ষেত্রে, আর আফিস হচ্ছে এমআরপির ক্ষেত্রে। তো একই বিষয়, আপনি যদি আমাদের কাছে অঙ্গীকারনামা এবং ওই আগের যে অঘোষিত বা গোপন করা পাসপোর্টের জিডি দিয়ে গিয়ে থাকেন, বাংলাদেশে তদন্ত হবে কোনটা সঠিক, আগেরটা না বর্তমানটা। এরপরে আমরা যদি ওই তদন্ত রিপোর্টের ভিত্তিতে একটা অফিস আদেশ পাই হেডকোয়ার্টার্স থেকে, ওইটা দিয়ে আমরা আপনার আবেদনটা প্রসেস করতে পারবো। তার আগ পর্যন্ত আপনার ওই তদন্তের জন্য অপেক্ষা করতে হবে। একটা বিষয় আমি উল্লেখ করতে চাই যে পাসপোর্টগুলো, মানে যাদেরকে দূতাবাসে, অনেকেই বলেন যে দূতাবাসে 2 বার 3 বার 4 বার 5 বার গিয়েছি, সাধারণত রেগুলার আবেদন যেগুলো পাসপোর্টের, তাদের কিন্তু দূতাবাসে বারবার আসতে হয় না, কারণ আপনি আপনার স্ট্যাটাস ই পাসপোর্টের ক্ষেত্রে নিজেই চেক করতে পারবেন। এবং যাদের তথ্য সংশোধনের ঝামেলা নাই, এরকম মাল্টিপল একটি পাসপোর্ট না, একেবারে রেগুলার সিম্পল রি ইস্যু, তাদের কিন্তু তাদের 1-1.5 মাসের মধ্যে কিন্তু পাসপোর্ট 99% ক্ষেত্রেই চলে আসে। আমরা গত বছরও ই পাসপোর্ট আমরা ডিস্ট্রিবিউট করেছি
16,400 ই পাসপোর্ট এবং এমআরপি ডিস্ট্রিবিউট করেছি 8,090টার মতো। তো প্রায় 26,500 পাসপোর্ট আমরা কিন্তু গত বছর ডিস্ট্রিবিউট করেছি। তো সরি 24,500। তো অধিকাংশই হচ্ছে রেগুলার আবেদন এবং তারা 1-1.5 মাসের মধ্যে পাসপোর্ট পেয়ে গেছে। যাদের আবিস আফিস এ ধরনের মাল্টিপল অ্যাক্টিভ সমস্যা বা তথ্য সংশোধনজনিত সমস্যা, তাদের আবেদনগুলোই অনেকদিন লাগে নিষ্পত্তি হতে। আরেকটা হচ্ছে ই পাসপোর্ট এনআইডি দিয়ে করেছি। সরি, আগে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা, এখন ই পাসপোর্ট করেছেন উনি এনআইডি নম্বর দিয়ে। তো উনি যদি সৌজন্য রিনিউ করতে চান কোনো সমস্যা হবে কিনা? আমার জানার মতে কোনো সমস্যা হবে না, কারণ আপনার পাসপোর্টে যে নাম এবং জন্ম তারিখ এটি যদি সৌজন্যের মতো একই রকম নাম জন্ম তারিখ থাকে তাহলে কোনো সমস্যা হবে না। কয়েকজন জানতে চেয়েছেন যে উনি যে পেশা উল্লেখ করবেন আবেদনের ক্ষেত্রে, আবেদন করার সময় ই পাসপোর্টে ওই পেশার সপক্ষে কোনো ডকুমেন্ট দাখিল করতে হবে কিনা? না, উত্তর হচ্ছে না, ডকুমেন্ট দাখিল করতে হবে না। তবে যারা স্টুডেন্ট সিলেক্ট করবেন পেশা, তারা যদি স্টুডেন্ট ডিসকাউন্ট পেতে চান অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় দূতাবাসে, তাহলে উনি যে স্টুডেন্ট সেটার সপক্ষে তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা সার্টিফিকেট আনতে হবে, প্রত্যয়নপত্র, যে তিনি বর্তমানে এই ক্লাসের স্টুডেন্ট ওই শিক্ষা প্রতিষ্ঠানের, এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাক্ষর সিল সহ। আর আদার্স যে পেশা আছে ওইটার জন্য আলাদা কোনো ডকুমেন্টসের দরকার নেই। তারপর স্পাউজের নাম ভুল হয়েছে, উনি কিভাবে সংশোধন করবেন? তো স্পাউজের আইডি দিবেন, আর স্পাউজের নাম যদি নিকানামাতে সঠিক থাকে তাহলে সঠিক নিকানামা সাবমিট করবেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত। আর হচ্ছে স্পাউজের ভোটার আইডি অথবা পাসপোর্টের কপি, তাহলে স্পাউজের নাম আপনি পাসপোর্টে সংশোধন করতে পারবেন। একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এটা একজন লিখেছেন যে আমি আজিলো মেরেছি, নাপোলি শহরে থাকি, আমার পাসপোর্ট কস্তুরায় রেখে দিয়েছে, আমি এখন পাসপোর্ট কিভাবে করব, পাসপোর্ট নবায়ন কিভাবে করব? তো পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে আপনার অরিজিনাল পাসপোর্টটা আমাদের এখানে সাবমিট করতে হয়, দেখাতে হয়। অন্তত পাসপোর্ট আমরা ফেরত দিয়ে দিই, রাখি না, কিন্তু কাউন্টারে অরিজিনাল পাসপোর্টটা দেখাতে হয়। আর যদি পাসপোর্ট সঙ্গে না থাকে, পাসপোর্ট হারিয়ে গিয়ে থাকে, তাহলে দেনুনসা বা পুলিশ রিপোর্ট বা জিডির কপি দেখাতে হয় যে পাসপোর্টটা হারিয়ে গেছে। আর কোনো অপশন নেই। যদি পাসপোর্ট আপনার কস্তুরায় রেখে দেন, আপনি যদি আজিলো পলিটিকো অর্থাৎ অ্যাসাইলাম কেস করেন, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট কস্তুরা রেখে দেয় এবং পাসপোর্টটি নবায়নের সুযোগ নাই। এটি ইতালিয়ান যে রেগুলেশনস, সেই রেগুলেশনস অনুযায়ীও আপনার পাসপোর্ট যদি কস্তুরায় আজিলো কেসের পরে রেখে দেয়, আপনি পাসপোর্ট দূতাবাসে এসে নবায়ন করতে পারবেন না। একজন আরেকটা বিষয় জানতে চাইছেন, এটাও গুরুত্বপূর্ণ, যে এপ্রিলের পর যদি কেউ বাবা মা নিজ নাম সংশোধন করতে চান তাহলে তিনি কি কি কাগজপত্র লাগবেন? উনি ডিটেল বলেননি, বাট যতটা বুঝতে পারি যে আমাদের পাসপোর্টে তথ্য সংশোধনের জন্য যে পরিপত্রটা আমরা অনুসরণ করি, যেটা গত বছরের অক্টোবরের 29 তারিখে জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেখানে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে একটা ডেডলাইন ঠিক করা আছে, সেটা হচ্ছে 30শে এপ্রিল পর্যন্ত জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধন করা যাবে, যেখানে নাম, পিতার নাম, মাতার নাম এবং বয়স সংশোধন করা যাবে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত। এরপরে কি হবে? তো এর মধ্যে যেহেতু সুযোগটা আছে, এর মধ্যেই দয়া করে আপনি সুযোগটা নেওয়ার চেষ্টা করেন, দূতাবাসে এসে আপনি এনআইডি অথবা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধন আবেদন দাখিল করে যান। আর এরপরে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে কোনো পরিপত্র জারি করে বা এই বিদ্যমান পরিপত্রের যে বহাল থাকার সময়সীমা বৃদ্ধি করে, অবশ্যই তখন সেই সুবিধা আপনি দিতে পারবেন। কিন্তু যেহেতু এখন 30শে এপ্রিল পর্যন্ত সময়সীমা, অনুগ্রহ করে এর মধ্যেই সংশোধন আবেদন দাখিল করে যান। তো আমি এই পর্যায়ে থামতে চাই। আমার কলিগ আসিফকে আমি পরবর্তী প্রশ্নগুলো জবাব দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসলে বেশিরভাগ যে মন্তব্যগুলো এসেছে বেশিরভাগই পাসপোর্ট সংক্রান্ত, তো আমার কলিগ পাসপোর্টের উত্তরগুলো দিচ্ছিলেন। আমি আরো কয়েকটা অন্য প্রসঙ্গে আপনাদের যে প্রশ্নগুলো ছিল উত্তর দিচ্ছি। জনাব সানোয়ার হোসেন শুয়েব, আপনি জানতে চেয়েছেন যে আমাদের আপনার যে প্রবাসী কল্যাণ কার্ড, সেই কার্ডটি স্মার্ট কার্ড আকারে আপনি পেলে আপনার জন্য সুবিধা হতো। তো আসলে আপনাকে এই বিষয়ে বলি যে আপনার যে চাওয়া সেটি ইতিমধ্যে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জানিয়েছি, আমরা অবহিত করেছি। আসলে স্মার্ট কার্ড
আমরা এখানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের যে কার্ডটি আমরা দিই, এটা স্মার্ট কার্ড আকারে আমরা দিই না, কিন্তু এটার কিন্তু আমরা একটা ডিজিটাল ভার্সন দিই। অর্থাৎ এটা আপনি যদি আপনার গুগল ড্রাইভ, আপনার হোয়াটসঅ্যাপে আপনি যদি সেভ করে রাখেন, এটা ছিঁড়ে যাওয়া, হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বা আপনার আত্মীয় স্বজন, নিকটাত্মীয়কে আপনি দিয়ে রাখতে পারেন। আর দূতাবাসে আসলে অবশ্যই আমরা একটা প্রিন্ট কপিও দিয়ে দিই। তো আমার মনে হয় যে ভালো সাজেশন এটাই যে আপনি এটা আপনার গুগল ড্রাইভ বা হোয়াটসঅ্যাপে সেভ করে রাখবেন, তাহলে এটা হারিয়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার সুযোগ থাকবে না। জনাব ইয়াসিন আরাফাত, উনি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কার্ড করেছেন, জমা দিয়েছেন আমাদের এখানে আবেদন, কিন্তু ওনার কার্ডটি হয়নি মর্মে জানিয়েছেন। তো আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে আমাদের যখন কাউন্টারে আবেদন জমা নেয় তখন কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হয়, কারণ আমাদের এখানে প্রচুর আবেদন জমা পড়ে, আমাদের প্রসেসিং একটা টাইম আছে, তো সেই হিসেবে বলে দেওয়া হয় যে 30 দিন পরে আপনি আপনার কার্ডটি পাবেন। তো আমি চেক করেছি, আপনার আবেদনটি আপনি জমা করেছেন 5ই ফেব্রুয়ারিতে। তো আপনি আজকে কাইন্ডলি আপনারা চেক করবেন অনলাইনে, আপনার কার্ডটি হয়ে গেছে, আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, পরবর্তীতে জনাব মোহাম্মদ গোলাম রাব্বানী নোমান, তিনি পুলিশ ভেরিফিকেশন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সম্বন্ধে জানতে চেয়েছেন। তো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের বিষয়ে আমি একটু অবহিত করি। আপনি যখন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে চান, অবশ্যই আপনাকে একটা সার্টিফিকেট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দূতাবাসে আসতে হবে। আপনার যে পাসপোর্টটি রয়েছে, পাসপোর্টের মূল কপি, পাসপোর্টের ফটোকপিটি সাথে করে আনবেন। সেই পাসপোর্টটির ফটোকপি আমরা দূতাবাস থেকে অ্যাটেস্টেশন করে দিব, এবং আপনি যে ক্লিয়ারেন্সের জন্য বাংলাদেশে যাকে আপনি মনোনীত করেছেন বা করতে চাচ্ছেন, তার একটি ডকুমেন্টও সাথে করে নিয়ে আসবেন। তো আমরা ওই ডকুমেন্ট দেখে আমাদের এখানে দূতাবাসে এসে আপনি একটি ফর্ম ফিল আপ করবেন ক্লিয়ারেন্সের জন্য, যে তাকে আপনি ডেলিগেশন দিতে চাচ্ছেন, মনোনয়ন করতে চাচ্ছেন। সেই ডেলিগেশন ফর্মে আপনি স্বাক্ষর করবেন, এগুলো দূতাবাস থেকে সিল দিয়ে দেওয়া হবে। এই ডেলিগেশন পেপার এবং আপনার যে অ্যাটেস্টেড যে পাসপোর্টের কপি, এইটি আপনি বাংলাদেশে পাঠিয়ে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে পারবেন। ঠিক আছে, প্রক্রিয়াটি এমনই। আচ্ছা, এরপরে জনাব রুহুল আমিন, আপনি জানতে চেয়েছেন যে কতজনের উত্তর আমরা দেব। আচ্ছা জি, ধন্যবাদ। আসলে বা আপনি কথা বলার সুযোগ পাননি, তো আমরা কিন্তু বলে দিয়েছি যে এটা একটি ভিডিও বার্তা, অর্থাৎ আপনি আপনার যে প্রশ্ন বা জিজ্ঞাসা, আপনার যে জানতে চাওয়া, সেটি আপনি মন্তব্য আকারে উপস্থাপন করবেন, কারণ আমরা এটা লাইভ প্রোগ্রাম করছি না। আপনি মন্তব্য আকারে আপনার প্রশ্নটি জানালে আমরা এখানে আপনার সেই প্রশ্নের উত্তর দিয়ে দিতাম। ধন্যবাদ। এরপরে জনাব মোহাম্মদ মোশাররফ, আপনি পাসপোর্টের শুধু পাসপোর্ট না, যে কোনো অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বিষয়ে জানতে চেয়েছেন। তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না বলেছেন দীর্ঘদিন ধরে। তো আপনি যদি আপনার এমন হয় যে পাসপোর্টটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আপনার জরুরি অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন, আপনি আমাদের দূতাবাসের ওয়েবসাইট থেকে যদি অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে থাকেন, আমাদের আরেকটি ব্যবস্থাপনা রয়েছে, সেটা হলো ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, ইমেইলের মাধ্যমে। আমি ইমেল অ্যাড্রেসটা বলে দিচ্ছি, emergencyappointmentroom@gmail.com। আপনি এই ইমেলে বিষয়ে আপনার জরুরিভাবে অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন বিষয়টি লিখবেন, এবং আপনার যে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট সেইটির একটি কপি অ্যাটাচমেন্টে আপনি দিয়ে দিবেন। তো আমরা ইমেলের মাধ্যমেও আমরা ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকি, সেখান থেকে আপনি নিশ্চয়ই অ্যাপয়েন্টমেন্ট পাবেন। এরপরে জনাব ফকরুল পারভেজ, আপনি জানতে চেয়েছেন যে বাংলাদেশের ব্যাংকগুলোতে সোশ্যাল অ্যাকাউন্ট কিভাবে করা যায়, বা বাইরে থেকে আপনি, প্রবাস থেকে আপনি করতে পারবেন কিনা। জি, আপনি এখন আমাদের দেশের বিভিন্ন তফসিলি ব্যাংক, তারা কিন্তু প্রবাস থেকে অনলাইনের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছে। আপনি ওয়েবসাইটগুলোতে গেলে সেই ওয়েবসাইট থেকেই সরাসরি নিজে ফর্ম ফিল আপ করে আপনি প্রবাসীতে বসেই আপনার পাসপোর্ট দিয়ে আপনি প্রবাসী অ্যাকাউন্ট করতে পারবেন, বাংলাদেশের অ্যাকাউন্টে ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবেন। এটার জন্য আপনার দূতাবাসে আসার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে জনাব রুহিন আহমেদ, আপনি জানতে চেয়েছেন যে বিআরসি জন্ম নিবন্ধন দিয়ে ভোটার আইডি কার্ড করতে পারবেন কিনা। জি, আপনি বিআরসি দিয়ে ভোটার আইডি কার্ড করতে পারবেন। আপনার যদি বাংলাদেশে ভোটার আইডি কার্ড বা যেটা আমরা বলি যে এনআইডি করা না হয়ে থাকে, আপনি যদি ফিঙ্গার না দিয়ে থাকেন, অবশ্যই আপনি করতে পারবেন। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার মেয়াদ রয়েছে ভ্যালিড পাসপোর্টের ফটোকপি সাথে করে আনতে হবে, সাথে আপনার যে বিআরসিটি রয়েছে অর্থাৎ জন্ম নিবন্ধন, সেটি আনতে হবে।
তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার পাসপোর্টের তথ্যের সাথে যেন জন্ম নিবন্ধনের তথ্য সম্পূর্ণ মিল থাকে। অবশ্যই আপনি একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন এবং এই কাগজগুলো সাথে করে নিয়ে আসলে আপনি আমাদের দূতাবাসে নতুন এনআইডির জন্য, ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আমাদের কাছে বেশ কয়েকটি রিকোয়েস্ট এসেছে। ধন্যবাদ আসিফ। আমি খুব দ্রুত অল্প কয়েকটা কোয়ারি, জাস্ট যারা স্ট্যাটাস জানতে চেয়েছেন তাদের পাসপোর্টে, যেমন আহমেদ সুমন, ওনার আইডি শেষ হচ্ছে 12,450। উনি জানতে চেয়েছেন যে এইটা কি অবস্থা আছে। তো আপনার অ্যাপ্লিকেশনটা এখন ব্যাক এন্ড ভেরিফিকেশনে আছে। আপনি নিশ্চয়ই জানেন যে গত বছর আপনার পাসপোর্ট নিষ্পত্তির জন্য হেডকোয়ার্টার্স থেকে একটা চিঠি ইস্যু করা হয়েছিল। তো আমরা সর্বশেষ 17ই ফেব্রুয়ারি ওই চিঠি দিয়ে আবারও সাবমিট করেছি আপনার অ্যাপ্লিকেশনটা, এখন এটা ব্যাক এন্ড ভেরিফিকেশনে আছে। তারপর রাহুল খান, তার আইডি শেষে হচ্ছে 708। উনি সম্ভবত কোনো একটা কনসুলার সার্ভিসে ই পাসপোর্টের আবেদন করেছেন। উনি জানতে চেয়েছেন তার কি অবস্থা। তো আমি চেক করে দেখেছি যে আপনার জন্ম নিবন্ধনটি সার্ভারে নেই। আপনার যে বিআরসি, এটি সার্ভারে নেই। হতে পারে যে আপনার ফিজিক্যাল কপিটা আছে বিআরসি, কিন্তু যেই ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে আপনি জন্ম নিবন্ধনটা করেছেন তাদের সার্ভারে এন্ট্রি দেয়নি। তো আপনি আপনার সেই যেখান থেকে আপনি জন্ম নিবন্ধনটি করেন, আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা, সেখানে যোগাযোগ করে আপনার জন্ম নিবন্ধনের তথ্য ডাটাবেজে সার্ভারে এন্ট্রি দেওয়ার ব্যবস্থা করেন এবং এরপরে আমাদের কাছে আপনি ইমেল করে আপনার জন্ম নিবন্ধনটি পাঠান। আমরা আশা রাখি ওই জন্ম নিবন্ধন দিয়ে আবার আপনার আবেদনটি আমরা সাবমিট করতে পারবো। আর আমাদেরকে ইমেল করতে পারেন emergencyrome@gmail.com, এটাতে আপনারা ইমেল করতে পারেন আপনার জন্য। তারপর একজন জানতে চেয়েছেন মনির মোহাম্মদ, উনি খুব সম্প্রতি পাসপোর্ট আবেদন দাখিল করেছেন। আমি ফোগিয়া শহরে থাকি, তার শেষ ডিজিট হচ্ছে 842। তো আপনার আবেদনটি সব ঠিক আছে, অ্যাপ্রুভড হয়েছে আমাদের সিস্টেম থেকে, কোনো সমস্যা নেই। আশা রাখি অল্প কিছুদিনের মধ্যে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন। এবং আরেকজন একই রকম জানতে চেয়েছেন, তার নাম হচ্ছে মুন্না, ওনার শেষ ডিজিট হচ্ছে 673। উনিও সম্প্রতি পাসপোর্ট আবেদন দাখিল করেছেন। আপনার পাসপোর্টটিও আমাদের সিস্টেম থেকে অ্যাপ্রুভড হয়ে গেছে, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই এখন পর্যন্ত। ইনশাল্লাহ আপনার পাসপোর্ট হয়ে যাবে। আরেকজন হচ্ছে মিস্টার ফিরোজ মোল্লা, ওনার শেষ ডিজিট হচ্ছে 593। তো উনি বলেছেন যে বেশ কয়েক মাস যাবত তার পাসপোর্টটি পেন্ডিং। তো আমি দেখলাম যে আপনার নাম, পিতার নাম, মাতার নাম তথ্য সংশোধন আপনি চেয়েছেন। তো আশা রাখি এটি আর অল্প কয়েকদিনের মধ্যে নিষ্পত্তি হয়ে যাবে। যেহেতু তথ্য সংশোধন মাল্টিপল অ্যাক্টিভ, এগুলোতে একটু বেশি সময় লাগে রেগুলার আবেদনের চেয়ে। তো আপনি যেহেতু তথ্য সংশোধন আবেদন, আপনি সবকিছু দিয়েছেন, আমি দেখেছি ডকুমেন্টস, আশা রাখি আপনার আবেদনও অচিরেই নিষ্পত্তি হয়ে যাবে। ধন্যবাদ। আমরা আমাদের আজকের ভিডিও বার্তার প্রায় শেষ অংশে চলে এসেছি। আমি আপনাদের শুরুতেই যেটা বলেছিলাম যে বাংলাদেশ দূতাবাস রোমের নাম ব্যবহার করে বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অপপ্রচার বা প্রতারণামূলক কার্যক্রম হয়ে থাকে। আমরা এগুলোর বিষয়ে আপনাদের কাছ থেকেই আমরা অনেকগুলো অভিযোগ পেয়েছি। সেসব অভিযোগের বিষয়ে আমাদের দূতাবাসের ফেসবুক পেজেও আমরা ব্যাখ্যা দিয়েছি। তারপরেও আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি যে বিশেষ করে ইমো, হোয়াটসঅ্যাপ এরকম যোগাযোগ মাধ্যমগুলোতে দূতাবাসের নামে লোগো ব্যবহার করে প্রতারক চক্র আপনার কাছে বা আপনাদের কাছে অনেক সময় হয়তো যোগাযোগ করে থাকে যে দূতাবাসে কোনো একটা কাজের জন্য টাকা প্রয়োজন, আপনাকে টাকা প্রেরণ করতে বলে, অথবা দূতাবাস কাউকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, প্রত্যাবাসন করছে, এমন ক্ষেত্রে সেই ব্যক্তিকে ছাড়িয়ে নেবার জন্য বা তারকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া থেকে বিরত রাখবার জন্য টাকা প্রদান করার জন্য রিকোয়েস্ট করে থাকে এবং সেই সাথে বিকাশ নম্বর দিয়ে থাকে। তো আমি আপনাদেরকে নিশ্চিত করব যে কখনোই কোনোভাবে এই ধরনের বিকাশ নম্বরে আপনারা টাকা প্রেরণ করবেন না। আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হলো দূতাবাস নির্দিষ্ট কনসুলার সেবার জন্য টাকা বা ইউরো গ্রহণ করে থাকে এবং এই টাকাটি আপনি দূতাবাসে এসে যখন আপনি কোনো সার্ভিস নেন, সেটা পাসপোর্ট এনরোলমেন্ট, সংশোধন আবেদন, কোনো সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, ভিসা, এই সংক্রান্ত কাজের জন্যই আপনি টাকা পেমেন্ট করেন। এর বাইরে বা ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের কার্ড করা, এই ধরনের জন্যই আপনি টাকা পেমেন্ট করেন। এছাড়া কিন্তু টাকা পেমেন্ট করার সুযোগ নেই। আর আরেকটা ক্ষেত্রে দূতাবাস টাকা গ্রহণ করে দূতাবাসের বাইরে, সেটা হলো যখন দূতাবাস কোনো কনসুলার সার্ভিস দিয়ে থাকে, অর্থাৎ উইকেন্ডে আমরা শনি রবিবারে যখন দূরবর্তী শহরে সার্ভিস দিই, তখন সেই ভেন্যুতে আমরা যে সার্ভিসগুলো দিই, তখন আপনি আপনার সার্ভিসের
সার্ভিসের জন্য আপনি টাকা পেমেন্ট করেন। আদারওয়াইজ কখনোই টাকা কাউকে দিবেন না, এ ধরনের বিকাশ নম্বরে তো কখনোই দিবেন না। দূতাবাস থেকে কখনোই এই ধরনের বিকাশ নম্বরে কারোর সাথে যোগাযোগ করা হয় না। তো আমি এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখলাম, আপনারা এতে বিভ্রান্ত হবেন না, প্রতারণার শিকার হবেন না, এই অনুরোধ থাকলো। আর আমাদের দূতাবাসের আমাদের একটি ইমার্জেন্সি নম্বর রয়েছে। যে কোনো প্রয়োজনে আপনারা যদি মনে করেন যে বিষয়টি খুবই ইমার্জেন্সি, দ্রুততার সাথে জানানো প্রয়োজন, অথবা আপনার তথ্যটি জানার প্রয়োজন, সেক্ষেত্রে ইমার্জেন্সি নম্বরে যোগাযোগ করতে পারেন। ইমার্জেন্সি নম্বরটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা প্রয়োজনে সেভ করে নিতে পারেন। দূতাবাসের ইমার্জেন্সি নম্বরটি হলো 3511766537। আমি আবারও বলছি 3511766537। তো এটি দূতাবাসের ইমার্জেন্সি নম্বর। আমার মনে হয় যে আমরা বেশ কিছুক্ষণ সময় ধরে আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছি, জিজ্ঞাসার উত্তর দিয়েছি। নিশ্চয়ই আমরা আবারও আরেকটি পর্ব করব পরবর্তীতে, সেখানে আপনাদের আরও কিছু জানা থাকলে আমরা সেখানে উত্তর দিব। আমাদের সেই সার্কুলারের কমেন্টে আপনারা মন্তব্য করবেন, তাহলে আমরা অনুপ্রাণিত হব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে, প্রবাসী বাংলাদেশে যারা ইতালিতে অবস্থান করছেন, সেই সাথে সার্বিয়া মন্টেনিগ্রোতে অবস্থান করছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সামনে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে শেষ করছি। ধন্যবাদ সকলকে।